আমার প্রিয় ও স্নেহের 2024 সালের নতুন বছরের ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, ষষ্ঠ শ্রেণীর থার্ড সামেটিভ অর্থাৎ তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার সিলেবাস, প্রশ্ন কাঠামো এবং নমুনা প্রশ্নপত্র নিয়ে। প্রথমে তোমরা সিলেবাসে দেখে নাও কী কী বিষয় তোমাদের থার্ড সামেটিভ অর্থাৎ তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে থাকবে। তোমায় থাকবে বঙ্গ আমার জননী আমার, শহীদ যতীন দাস, চিঠি, ধরাতাল, হাবুর বিপদ, কিশোর বিজ্ঞানী আর ননিদা নট আউট। তার পাশাপাশি তোমাদের কিন্তু প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন এবং দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন থেকেও কিন্তু প্রশ্ন থাকবে। আর তোমাদের হজবরল থেকে থাকবে 27 থেকে 45 পৃষ্ঠা, আর ভাষাচর্চা থেকে থাকবে পত্র রচনা, বোধ পরীক্ষা আর দিনলিপি। ভালো, তোমরা সিলেবাসটা দেখে নাও। এবার আমরা নমুনা প্রশ্নপত্রটা দেখে নেব। স্ক্রিনে কিন্তু তোমরা ষষ্ঠ শ্রেণীর থার্ড সামেটিভ অর্থাৎ তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার কোশ্চেন পেপারটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 70, আর সময় তোমাদের রয়েছে 2 ঘন্টা 30 মিনিট। একে থেকে রয়েছে নিচের বিকল্পগুলির মধ্যে সঠিক বিকল্পটিকে বেছে নাও, যে কোনো 6টি। প্রতিটি প্রশ্নে মান 1 করে 1 × 6 = 6। প্রথম, ন্যায়ের বিধান দিয়েছিলেন রঘুমণি, রঘুপতি, সীতাপতি, রঘুনন্দন, তবে রঘুমণি। পরের প্রশ্ন, ভগৎ সিং পাঞ্জাবের, গুজরাটের, কাশ্মীরের না মহারাষ্ট্রের প্রখ্যাত বিপ্লবী, তবে পাঞ্জাবের প্রখ্যাত বিপ্লবী। দুই জাতি ভাই সমান মরে মরক এলে, দেশে বিদেশে স্বদেশে ঘরে, তবে দেশে। পরের প্রশ্ন, মায়ায় ছায়ায় কায়াময় প্রেমময় গ্রামগুলি দেখা যায় তীরে, তবে ছায়াময়। পরের প্রশ্ন, পাঞ্জাব থেকে পালিয়ে দক্ষিণ কলকাতায় যতীন দাসের সঙ্গে দেখা করতে আসেন রাজপথ রায়, বটুকেশ্বর দত্ত, শচীন্দ্রনাথ সান্যাল, ভগৎ সিং, তবে ভগৎ সিং। বঙ্গ আমার জননী আমার, ধাত্রী আমার। ধাত্রী কথার অর্থ যিনি গ্রহণ করেন, যিনি ধারণ করেন, যিনি দান করেন, যিনি অর্জন করেন, তবে যিনি ধারণ করেন। নট আউট শব্দটি যুক্ত হকি, ক্রিকেট, ফুটবল না কাবাডির সঙ্গে, তবে ক্রিকেটের সঙ্গে। কুলে কুলে দেখা যায় শ্যামল পৃথিবী, ধরণী ধরিত্রী জগৎ, তবে ধরণী। যতীন দাসের বাবা ছিলেন বঙ্কিমচন্দ্র দাস, বঙ্কুবিহারী দাস, বঙ্কিম বিহারী দাস, লালমোহন দাস, তবে বঙ্কিম বিহারী দাস। 2 দাগে রয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো, যে কোনো 6টি। প্রতিটি প্রশ্নে মান 1 করে 1 × 6 = 6। প্রথম, বঙ্গমাতা সন্তানরা কোথায় কোথায় উপনিবেশ বিস্তার করে? বঙ্গমাতার সন্তানরা তিব্বত, চীন, জাপানের উপনিবেশ বিস্তার করে। পরের প্রশ্ন, বিপ্লবী যতীন দাসের শবযাত্রায় কত মানুষ সামিল হন? বিপ্লবী যতীন দাসের শবযাত্রায় 5 লক্ষ মানুষ সামিল হন। পরের প্রশ্ন, মোনাদা মাথায় হাত দিয়ে বসে পড়লেন কেন? সিসিএইচ প্রথম ব্যাট করে 14 রানে সব আউট হয়ে যায়, তাই মোনাদা মাথায় হাত দিয়ে বসে পড়লেন। ছুটি পেলেই যায় সে ছুটি, কোথায়? উত্তরে সমুদ্র তীরে। মনে ভাবি কত প্রেম আছে তারে ঘিরে। কাকে ঘিরে প্রেম দেখা যায়? ছায়াময় গ্রামগুলিকে ঘিরে প্রেম দেখা যায়। ন্যায়ের বিধান কে দিয়েছিল? উত্তর লিখবে ন্যায়ের বিধান রঘুমণি দিয়েছিল। মোরা দুই সহোদর ভাই কবিতাটি কার লেখা? মোরা দুই সহোদর ভাই কবিতাটি কাজী নজরুল ইসলামের লেখা। বড় হয়ে ঝিনুক কুড়ায় কার কথা বলা হয়েছে? বড় হয়ে ঝিনুক কুড়ায় কিশোর বিজ্ঞানীর কথা বলা হয়েছে। বঙ্গ আমার জননী আমার কবিতাটির মূল সুর কী বলে তোমার মনে হয়? দ্বিজেন্দ্রলাল রায়ের বঙ্গ আমার জননী আমার কবিতার মূল সোল হল স্বদেশপ্রেম, নিজের দেশকে মাতৃজ্ঞানে শ্রদ্ধা করা। যতীন্দ্রনাথ দাস রচনায় উল্লেখিত নেতাজি সুভাষচন্দ্র বসুর গ্রন্থটির নাম কি? উত্তর হবে ইন্ডিয়ান স্ট্রাগল। 3 দাগে রয়েছে নিচের প্রশ্নগুলির কয়েকটি বাক্যে উত্তর লেখো, যে কোনো 4টি। প্রতিটি প্রশ্নের মান 2 করে 2 × 4 = 8। প্রশ্ন, 1929 সালের 13ই জুলাই অনশন শুরু হয় কেন? উত্তর লিখবে লাহোর ষড়যন্ত্র মামলার বন্দী হিসাবে যতীন দাস সমবেত 15 জন বন্দীকে লাহোর জেলে স্থানান্তরিত করা হয় 1929 খ্রিস্টাব্দে 25শে জুন। সেখানে তার সঙ্গে ভগৎ সিং ও বটুকেশ্বর দত্তের দেখা হয়। তারা সিদ্ধান্ত নেন যে ভারতীয় বিপ্লবীদের ওপর অমানসিক অত্যাচারের প্রতিবাদে 13ই জুলাই 1929 থেকে তারা একসঙ্গে অনশন শুরু করবেন। পরের প্রশ্ন, এক বৃন্তে দুটি কুসুম এক ভারতে ঠাঁই পংক্তিটিতে প্রদত্ত উপমাটি ব্যাখ্যা করো।
সাম্যবাদী কবি কাজী নজরুল ইসলাম মোরা দুই সহোদর ভাই কবিতায় হিন্দু ও মুসলমান সম্প্রদায়কে এক মায়ের দুই সন্তান রূপে চিহ্নিত করেছেন। কবি হিন্দু ও মুসলমানের নিবিড় সম্পর্ক বোঝাতে একই বৃন্তে ফোটা দুটি কুসুমের সঙ্গে তুলনা করেছেন। এই ভারতবর্ষে হিন্দু হাইপেন মুসলমান একসাথে বাস করে। এদের শান্তিপূর্ণ অবস্থানটি প্রেম প্রীতি ভালোবাসার বন্ধনে আবদ্ধ। হিন্দু মুসলমানের মধ্যে সুগভীর হৃদয়ে টান রয়েছে। এরা কেউ কারোর ওপরে বিদ্বেষ বা ঘৃণা প্রকাশ করে না। এই সত্যটিকে কবি এই এক বৃন্তে দুটি কুসুম উপমার মধ্যে দিয়ে প্রকাশ করেছেন। কবির কল্পনার নৌকাযাত্রা কী কী দৃশ্য তিনি দেখেছেন, বা কবির কল্পনায় নৌকাযাত্রায় তিনি কী কী দৃশ্য দেখেছেন? উত্তর লিখবে ধরাতল কবিতায় কবি রবীন্দ্রনাথ ঠাকুর কল্পনায় পদ্মা নদীর বুকে নৌকা বয়ে চলেছেন। কবি সেই নৌকা থেকে দু চোখ ভরে দেখেছেন দুই তীরের সবুজ ঘেরা ছায়া সুনিবিড় গ্রামগুলির সৌন্দর্য। কবি মনে করেছেন যে এই গ্রামগুলির মানুষজনের মধ্যে নিবিড় সম্পর্ক থাকা ভাই বোনের মতো সুখ হাইপেন দুঃখ ভাই অবস্থান করছে। সেই সুখ হাইপেন দুঃখ যেন ভাই বোনের মতো করুণ চোখে তাকিয়ে আছে কবির দিকে। এই সুখ হাইপেন দুঃখ পরস্পর বিচ্ছিন্ন নয়, জীবনের সঙ্গে এরা একসঙ্গেই জড়িয়ে রয়েছে। কবি সুখ হাইপেন দুঃখ ভালো মন্দ আলো অন্ধকার নিয়েই জীবনের সার্থকতা খুঁজে পেয়েছেন। এইসবের মাঝে বিশ্বভুবন কবির চোখে সুন্দর ও লাবণ্যময়ী হয়ে উঠেছে। পরের প্রশ্ন, হাবু শেষের দিকে বেঞ্চে বসতে চায় না কেন? সে শেষ পর্যন্ত কোথায় গিয়ে বসে? প্রায় সকলেই জানে যে ক্লাসে শেষ বেঞ্চের ছেলেরা একটু ফাঁকিবাজ হয়, তাই পড়াশোনা প্রায় করে না বললেই চলে। তাই চিরদিনই শিক্ষক মশাইদের কড়া নজর শেষের বেঞ্চের দিকে। হাবু সুধীরবাবুর পড়া না করে স্কুলে এসেছিল, তাই আগের অভিজ্ঞতার দরুন সে সুধীরবাবুর নজর এড়াতে শেষের দিকের বেঞ্চে বসতে চায় না। হাবু শেষ পর্যন্ত শেষের বেঞ্চে বা না বসে সে থার্ড বেঞ্চের এক কোণে তিনকড়ির পাশে 5 জনের ভিড়ে মিশে যায়। এবার চটপট মঞ্জুর হয়ে গেল। কোন আবেদন মঞ্জুর হয়ে গেল? আবেদনকারী কে ছিলেন? তার এমন আবেদনের কারণ কি? ননীদা আলোর অভাবে খেলা বন্ধের জন্য আবেদন জানায় এবং আম্পায়ার সেই আবেদন মঞ্জুর করে। এখানে সেই আবেদন মঞ্জুর হওয়ার কথা বলা হয়েছে। প্যারা চেঞ্জ করে লিখবে আলোর অভাবে খেলা বন্ধর জন্য আবেদন করেছিল ননীদা। ননীদা নিশ্চিত হারকে আটকানোর জন্য ইচ্ছাকৃতভাবে বিষ্টুকে দিয়ে দেরিতে বল ডেলিভারি করিয়েছিল। সে জানতো অন্ধকার নেমে আসবে, খেলা বন্ধ হয়ে যাবে, খেলা অমীমাংসিত রয়ে যাবে, হারের কথা শুনতে হবে না, তাই তিনি এমন আবেদন করেছিলেন। বাঘছানাকে বাবা কিভাবে কাঁকড়ার হাত থেকে রক্ষা করলো? ছোট্ট বাঘ খিদের জ্বালায় কাঁকড়া ধরতে গর্তে থাবা ঢোকায়, তার লাল দাঁড়া দিয়ে কামড়ে ধরে তার থাবায়। যন্ত্রণায় কান্না জুড়ে দেয় বাঘছানাটি। ছোট্ট ছানার কান্না শুনে বাবা বাঘ ছুটে আসে, তারপর তার লম্বা নখের থাবা বসিয়ে কাঁকড়ার দাঁড়া ভেঙে ছানাকে কাঁকড়ার হাত থেকে বাঁচায়। পাতা কেন পিঁপড়েকে তার শরীর কামড়ে ধরতে বলেছিল? শিশুসাহিত্যিক দক্ষিণারঞ্জন মিত্র মজুমদারের আশীর্বাদ রচনায় বৃষ্টি ভেজা দিনের কথা আছে। প্রচণ্ড বাদলে এক ছোট্ট পিঁপড়ে তার ঘর হারিয়ে ফেলে, আশ্রয় নেয় ঘাসের পাতার নিচে। বৃষ্টির প্রবল প্রবাহে ভেসে যাবতীয় ভয়ে ভীত পিঁপড়েকে ঘাস তার পাতার শিরা কামড়ে ধরতে বলে। সে ছোট্ট, জলের গতিও বেশি, বেঁচে থাকতে হলে ঘাসের পাতা কামড়ে ধরা ছাড়া অন্য কোনো উপায় নেই। তাই পিঁপড়ের ওপর দয়া দেখিয়ে ঘাস তার নিজের শরীর কামড়ে ধরে পিঁপড়েকে বেঁচে থাকার পরামর্শ দেয়। চারিদিকে রয়েছে নিচের প্রশ্নগুলির নিজের ভাষায় উত্তর লেখো। যে কোনো 4টি প্রতিটি প্রশ্নের মান রয়েছে 5 করে। 5 গুণ 4 = 20। প্রথম, যুদ্ধ করিল প্রতাপাদিত্য। প্রতাপাদিত্য কে ছিলেন? তিনি কাদের সঙ্গে যুদ্ধ করেছিলেন? স্বদেশপ্রেমী কবি দ্বিজেন্দ্রলাল রায় তার বঙ্গ আমার জননী আমার কবিতায় বাংলার ইতিহাসের বীর প্রতাপাদিত্যের প্রসঙ্গ এনেছেন। 16শ শতকে যশোরের একজন বিখ্যাত জমিদার বা ভূঁইয়া ছিলেন রাজা প্রতাপাদিত্য।
প্রতাপাদিত্যের একটি শক্তিশালী সেনাবাহিনী ছিল। তিনি নিজেকে স্বাধীনচেতা হিসাবে গর্ববোধ করতেন। সম্রাট আকবরের সঙ্গে তার যুদ্ধ শুরু হয়। আকবরের বিশাল সেনাবাহিনীর সঙ্গে দীর্ঘদিন যুদ্ধ করেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত পরাজয় ও মৃত্যু ঘটে। দেশের স্বাধীনতার জন্য তার এই আত্মত্যাগ স্মরণীয়। তিনি কোনোভাবেই অন্যের হাতে নিজেকে সঁপে দেননি। দ্বিজেন্দ্রলাল রায় সেই প্রতাপাদিত্যের দেশপ্রেমের আদর্শকে এখানে তুলে ধরেছেন। অনশন শুরু করার আগে যতীন দাস তার সহযোদ্ধাদের কী অঙ্গীকার করান, তিনি অনশন ভঙ্গ করবেন না কেন? 1929 খ্রিস্টাব্দে 13 জুলাই থেকে লাহোর জেলে যতীন দাস ও তার অন্যান্য সহযোগীরা সমবেত অনশন শুরু করেন। ভারতীয় বিপ্লবীদের ওপর ব্রিটিশ সরকারের নিষ্ঠুর অত্যাচারের প্রতিবাদে এই অনশন শুরু করার আগে যতীন দাস তার সহযোগীদের এই মর্মে অঙ্গীকার করিয়ে নেন যে তাদের দাবিগুলোর ঠিকমতো মিটলে তবেই তারা সকলে অনশন ভঙ্গ করবেন। প্যারাচেঞ্জকে লিখবে, যতীন দাসের সিদ্ধান্ত ছিল যে বাকি সব বন্দীরা অনশন ভঙ্গ করলেও তিনি অনশন ভাঙবেন না। তার মনে হয়েছিল এই অনশনই হবে তার মাতৃভূমির শেকল খোলার সুবর্ণ সুযোগ। বিশ্বাসঘাতক মির্জাফরের চক্রান্তে পলাশির প্রান্তরে ভারতের বুকে নেমে এসেছিল পরাধীনতার নাগপাশ। এই অনশন ছিল সেই পাপের প্রায়শ্চিত্ত, তাই তিনি অনশন ভঙ্গ করেননি। মনে হয় সব নিয়ে এ ধরনই ভালো। কখন পৃথিবীকে ভালো মনে হয়, এরকম মনে হওয়ার কারণ কি? কবি রবীন্দ্রনাথ ঠাকুর মানব প্রেমিক। কবি মানুষের জীবনের সুখ দুঃখের আসা যাওয়ার মধ্যে জীবনের পরিপূর্ণতা অনুভব করে পৃথিবীকেও সুন্দর বলে মনে করেছেন। সুখ ও দুঃখ এরা কেউ এককভাবে জীবনে আসে না, প্রত্যেকের জীবনের সঙ্গে এরা অন্তরঙ্গভাবে জড়িয়ে আছে। একটি এলে অপরটি অনুভূতি প্রবল হয়ে ওঠে। দুঃখ না পেলে সুখ গুরুত্বহীন হয়ে যায়, আবার সুখ না পেলে দুঃখকে অনুভব করা অসম্ভব। আলো অন্ধকার ভালো মন্দ ইত্যাদির ক্ষেত্রেও একই কথা বলা যেতে পারে। রবীন্দ্রনাথ ঠাকুর মানব জীবনে সুখ হাইপেন দুঃখ দুয়ের সহাবস্থানকে গুরুত্ব দিতে চেয়েছেন। জীবন এভাবেই সুন্দর হয়ে ওঠে বিশ্বভুবন। কবি নিজেকে ধারার সঙ্গে একাত্মার বন্ধনে আবদ্ধ হয়ে অনুভব করেছেন এই পরম অনুভূতি। এটাই সুধীরবাবুর মেথড। সুধীরবাবুর মেথডটি কি? তার এমন মেথড অবলম্বন করার যুক্তি কী? বাংলা শিক্ষক সুধীরবাবু ক্লাসে ছেলেদের নির্দিষ্ট কোনো বিষয়ের ওপর রচনা লিখে নিয়ে আসতে বলতেন। তারপর বেছে বেছে কয়েকজন ছেলেকে জোর গলায় সেটি পড়তে বলতেন। সেই সময় ছাত্রদের সেই লেখা সজাগভাবে মন দিয়ে শুনতে বলতেন। এইটাই ছিল সুধীরবাবুর পড়ানোর মেথড। এই মেথড অবলম্বন করার পিছনে সুধীরবাবুর নিজস্ব একটা যুক্তি ছিল। তিনি মনে করতেন কে কেমন লিখছে সে সম্পর্কে সকলের মধ্যে একটা ধারণা গড়ে উঠবে, নিজেদের লেখার ভালো মন্দ ভুল ত্রুটি বুঝে উঠতে পারবে, এর থেকে শিক্ষা নিয়ে নিজেদের লেখা উন্নত করার চেষ্টা করবে। এভাবে সহপাঠীদের কাছ থেকে তারা শিখতে পারবে। সারা মাঠ অবাক, শুধু ননিদা ছাড়া। সারা মাঠকে অবাক করার মতো কোন ঘটনা ঘটেছিল? ননিদা সেই ঘটনায় অবাক হলেন না কেন? বিশিষ্ট ক্রীড়া সাংবাদিক ও সাহিত্যিক মতি নন্দীর ননিদা নট আউট গল্পে রূপলী সঙ্গের সঙ্গে CCH দলের ম্যাচে দ্বিতীয় দলের পক্ষ থেকে ননিদা বল করার জন্য বিষ্টুকে ডাকেন। সে জীবনে কখনো বল করেনি, তবে রোড রেসে 3 বছরের চ্যাম্পিয়ন। বিষ্ণু প্রথমে 26 পা পিছিয়ে গিয়ে বোলিং মার্ক দেয়, তারপর বল হাতে দৌড়াতে শুরু করে। প্রথমে সামনে এসে আবার পিছনে গিয়ে সারা মাঠ জুড়ে দৌড়ে থাকে। এই ঘটনাটি মাঠের সকলকে অবাক করে দিয়েছিল। এই ঘটনাটি ছিল সম্পূর্ণভাবেই ননিদার মাথার কাজ। বিষ্টুকে দিয়ে বল করানোর জন্য আগেই পরিকল্পনা করে রেখেছিলেন। উদ্দেশ্য ছিল বিষ্টু বল ডেলিভারি না করে খেলা শেষ না হওয়া পর্যন্ত বল হাতে সারা মাঠ ছুটে বেড়াবে। পকেট ছিল ক্রিকেটের নিয়মের বই, যাতে স্পষ্ট করে বলা ছিল
বোলার কতটা দৌড়ে এসে কতক্ষণ পর বল করবে, আর ম্যাচটাও ড্র হয়ে যাবে। সেই কারণে মাঠের সকলে অবাক হলেও এই ঘটনায় ননিদা মোটেও অবাক হননি। আমিও হাঁ করে তাকিয়ে থাকলাম। লেখক কেন তার কথা অসমাপ্ত রেখে হাঁ করে তাকিয়ে থাকলেন? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। উত্তর লিখবে, লেখক শিবরাম চক্রবর্তী এক ভুতুড়ে কাণ্ড গল্পে প্রাণ একখানা চলন্ত বেবি অস্টিন গাড়িতে উঠে পড়েন। গাড়ির চালকের দিকে তাকিয়ে নিজের যাওয়ার জায়গার কথা বলতে গিয়ে লেখক দেখলেন চালকের আসনে কেউ নেই। গাড়ির ইঞ্জিনও বন্ধ, অথচ গাড়িটি একটি নির্দিষ্ট গতিতে নিঃশব্দে সামনের দিকে এগিয়ে চলছে। এতে এত ভয় পান যে শীতের রাতেও ঘামতে থাকেন, হাত পায়ের আঙুল অবশ হয়ে যায়, আর কথা বলতে গিয়ে যেন শক্তি পায় না, কেবল হাঁ করে তাকিয়ে থাকেন। ননিদা চেঁচিয়ে উঠল, ম্যাচ ড্র! ম্যাচটি কোন কোন দলের মধ্যে হয়েছিল? ননিদা কোন দলের প্লেয়ার ছিল? তার এই কথা বলার পর কী ঘটনা ঘটেছিল? এই খেলাটি যারা পরিচালনা করেন তাদের কি বলে? মতিনন্দীর ননিদা নট আউট গদ্যাংশে উল্লেখিত উত্তর, মতিনন্দীর ননিদা নট আউট গদ্যাংশে উল্লেখিত খেলাটি সিসিএইচ এবং রূপালী সংঘের মধ্যে হয়েছিল। ননিদার দল, ননিদা সিসিএইচ দলের প্লেয়ার ছিল। ঘটনা, ননিদা এই কথা বলার পর রূপালী সংঘের ব্যাটসম্যান প্রতিবাদ জানিয়ে বলেন যে বল ডেলিভারির মধ্যে দিয়ে খেলা শেষ না করা যায়, তবে ওভারের মাঝেও খেলা শেষ করা যাবে না। তখন তর্কাতর্কি শুরু হয়। অবশেষে ননিদা আলোর অভাবের কারণে ম্যাচ শেষ করার আবেদন করলে আম্পায়াররা চটপট তা মঞ্জুর করে দেন। ঝিনুক কুড়োয় জ্ঞানের সাগর বেলায় অংশের তাৎপর্য ব্যাখ্যা করো। আলোচ্য অংশটি অনলাশঙ্কর রায়ের লেখা কিশোর বিজ্ঞানী কবিতার অংশ। তাৎপর্য, কিশোর নিউটন সমুদ্রের তীরে অর্থাৎ প্রকৃতি থেকে রঙিন ঝিনুক কুড়োতেন। বড় হয়ে তিনি বিজ্ঞান চর্চার মধ্যে দিয়ে মহান বিজ্ঞানী হিসাবে জগৎজোড়া খ্যাতি লাভ করেন। ছেলেবেলায় ঝিনুক খোঁজার মতোই বড় হয়ে তিনি প্রকৃতি থেকে অনেক জ্ঞানসাগরের রত্ন খুঁজে পেয়েছিলেন। সেই রত্নগুলি হলো নানান বৈজ্ঞানিক সূত্র যা বিজ্ঞান জগৎকে আলোকিত করেছিল। বিজ্ঞানী নিউটনের কিশোরবেলায় সমুদ্র তীরে ঝিনুক খোঁজা আর পরিণত বয়সে বৈজ্ঞানিক সূত্রের সন্ধানের মধ্যে এক গভীর মিল খুঁজে পেয়েছেন কবি। তাই কবি লিখেছেন ঝিনুক কুড়োয় জ্ঞানের সাগর বেলায়। পর সোজাসুজি স্বীকার করলেই পারতে। হাবুকে এ কথা কে বলেছিল? কোন কথা স্বীকার করবার কথা এখানে বলা হয়েছে তা নিজের ভাষায় লেখো। বক্তা, অজেয় রায়ের লেখা হাবুর বিপদ গল্পে হাবুকে এ কথা বলেছিল বাংলার শিক্ষক সুধীরবাবু। স্বীকার করার কথা, সুধীরবাবু হাবুদের ক্লাসে বাংলাদেশের বর্ষাকাল রচনাটি বাড়ির কাজ হিসাবে লিখে আনতে বলেছিলেন। দিন ভজার পাল্লায় পড়ে গোপালপুরের মেলায় যাওয়ায় হাবু সেটি লিখে উঠতে পারেনি। সেজন্য তার স্কুলে আসার ইচ্ছে ছিল না, কিন্তু বাবার ভয়ে তাকে ক্লাসে আসতেই হয়েছে। অন্যদিকে সুধীরবাবু ছিলেন খুব কড়া শিক্ষক। ছাত্ররা তাকে শ্রদ্ধা করার পাশাপাশি খুব ভয়ও করত। তাই হাবুকে তিনি রচনা পড়তে বললে সে না লিখে এনেও বীজগাণিক খাতাটি মুখের সামনে তুলে ধরে বানিয়ে বানিয়ে রচনাটি বলে যান। শেষ পর্যন্ত অবশ্য সুধীরবাবু ব্যাপারটি বুঝতে পারেন। বিষয়টি জেনে তিনি রেগেও যান, কিন্তু হাবুর সাহিত্য প্রতিভার কথা ভেবেও তিনি তাকে কোনো শাস্তি দেবেন না। বাড়ির কাজ না আনার ভুলটি স্বীকার না করে হাবু যেন অন্যায় করেছে, তাই শুধু তাকে বুঝিয়ে দেন। পাথে দাগে রয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো দুটি। প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 × 2 = 2। মোকদ্দমার রায় কে দিয়েছিল? ফিরিয়াদি কে ছিল? মোকদ্দমার রায় দিয়েছিল 3 মাসের জেল এবং 7 দিনের ফাঁসি। ফিরিয়াদি ছিল সজারু। হজরবা গল্পের লেখক উত্তর, সুকুমার রায়। ছাগলের সেজমামা কী হয়েছিল বা সেজমামার কী হয়েছিল? সুকুমার রায়ের হজরবা গল্পে ছাগল ব্যাকরণ সিংয়ের সেজমামার শরীরের অর্ধেকটা অংশ কুমিরে খাওয়ার জন্য মরে গিয়েছিল।
কাকে দেখে বোঝা যাচ্ছিল না সে মানুষ না বাদর, পেঁচা না ভূত। একটা অদ্ভুত জন্তু যার নাম হিজবিজবিজ, তাকে দেখে বোঝা যাচ্ছিল না যে মানুষ না বাদর, পেঁচা না ভূত। 6 দাগে রয়েছে যে কোনো একটি প্রশ্ন দেওয়া প্রশ্নের মান 3। পেঁচা গভীর হয়ে বলল, সবাই এখন চুপ করো, আমি মোকদ্দমার রায় দেব। পেঁচার এই রায় দেওয়ার ঘটনাটি নিজের ভাষায় গুছিয়ে লেখো। বিখ্যাত শিশাসাহিত্যিক সুকুমার রায়ের হযবরল গল্পের শেষাংশে মোকদ্দমার ধরাবাতার পেঁচা রায় দেওয়ার সময় কোনো আসামিকে খুঁজে পেলেন না। অবশেষে ন্যাড়া লোকটিকে কাঠগড়ায় দায় করিয়ে ন্যাড়া 3 মাসের জেল ও 7 দিনের ফাঁসির হুকুম দেয়। পরের প্রশ্ন, শেষ পর্যন্ত শ্রী ব্যাকরণ সিংয়ের কী পরিবর্তন ঘটল? শিশাসাহিত্যিক সুকুমার রায়ের হযবরল গল্পের শেষে ব্যাকরণ সিংয়ের মুখটা বদলে গিয়ে গল্পকথকের মেজমামার মুখ হয়ে উঠল। কথক দেখলেন যে তার মেজমামা তার কান ধরে বলছেন যে তিনি ব্যাকরণ শেখাবার নাম করে নিশ্চয় পড়ে ঘুমাচ্ছেন। পরে যে কোনো একটি প্রশ্ন দেওয়া প্রশ্নের মান 5। হযবরল বইটির কোন চরিত্রটি তোমার সবচেয়ে প্রিয় এবং কেন তা নিজের ভাষায় লেখো। হযবরল গল্প অর্থাৎ সুকুমার রায়ের হযবরল গল্পে আমার সবচেয়ে ভালো লেগেছে হিজিবিজবিজের কীর্তিকলাপ। হিজিবিজবিজ একটি অদ্ভুত চরিত্র। এর শরীরের গড়ন দেখলে স্থির করা যায় না যে সে বানর, পেঁচা, ভূত কিংবা মানুষ কিনা। আজগুবি কথা বলে তার হাত পা ছুঁড়ে হাসতে থাকায় যথেষ্ট হাস্যকর। কথকের প্রশ্নের উত্তরে সে জানায় তার নিজেরও তার বাবা পিসের নাম নাকি একই, অর্থাৎ হিজবিজবিজ। পড়ে কথকের ধমকে যে জানিয়েছিল যে তার নাম তকায়, তার শ্বশুরের নাম বিস্কুট। গল্পের শেষে সে শিয়ালকে বলেছে যে তার হিজবিজবিজ নামটি সকালে আশু, নারকোল এবং বিকেলে রামতাকু হয়ে পাল্টে যায়। এইসব বলার সঙ্গে সঙ্গে সে অনবরত হাসতে থাকে। একসময় তাকে বলতে শোনা যায় যে পৃথিবীটা চ্যাপ্টা হলে সব জল ডাঙায় চলে এসে চারিদিকে কাদায় পরিপূর্ণ হয়ে যেত এবং মানুষজন কাদায় পা পিছলে আছাড় খেত। আবার বিচার সভায় ঘুষের বিনিময়ে সাক্ষী কেনাবেচা, বিচার সভায় ঘুমানোর কথা বর্তমান পরিস্থিতিকে ছুঁয়ে গেছে। হাস্যরসের মধ্যে বাস্তব অবস্থাকে অদ্ভুত কৌশলের জন্য এই গল্পে হিজবিজবিজ চরিত্রটি আমার সবচেয়ে ভালো লেগেছে। পরে হচ্ছে হিজবিজবিজকে তার একটি গল্প নিজের ভাষায় লেখো। ভালো করে উত্তরে দেখে নাও, আমি আর মুখে বলছি না। এখানে 2টি প্রশ্নই তোমাদের কিন্তু সহায়ক পাঠ হযবরল বই থেকে দেওয়া হয়েছে। পরে হচ্ছে সঠিক উত্তর নির্বাচন করো যে কোনো 5টি। প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 × 5 = 5। হরিপদ ডাকে সুধীরবাবু অবাক হন। বাক্যটি অভ্যর্থনাক বাক্য, যৌগিক বাক্য, সরল বাক্য না জটিল বাক্য? উত্তর হবে অভ্যর্থনাক বাক্য। উপসর্গের অন্য একটি নাম আদ্যপ্রত্যয়, বিভক্তি, বিশেষ্যপদ, বিশেষণপদ। আদ্যপ্রত্যয়, প্রিন্টিং মিস্টেক আছে। উত্তর হবে আদ্যপ্রত্যয়। আদয় হলো আদ্য প্রত্যয়। শব্দের সঙ্গে বিভক্তি যুক্ত হয়ে যে পদ গঠিত হয় তাকে বলে নামপদ, ক্রিয়াপদ, অব্যয়পদ, বিশেষ্যপদ। উত্তর হবে নামপদ। পরে হচ্ছে যে সকল ধ্বনি মুখগহ্বর থেকে অবাধে অন্য ধ্বনির সাহায্য ব্যতীত নিজেই স্পষ্ট উচ্চারিত হয় তাকে বলে স্বরধ্বনি, ব্যঞ্জনধ্বনি। স্বরধ্বনি ও ব্যঞ্জনধ্বনি কোনটি নয়? উত্তর হবে স্বরধ্বনি। যে যোজক পদটি বিকল্প হিসাবে কাজ করে এবং আর, বরং ও। উত্তর হবে বরং। শব্দের সঙ্গে বিভক্তি যুক্ত হলে তাকে বলা হয় পদ, কারক, বিভক্তি, অনুসর্গ। উত্তর পদ। 9 দাগের হচ্ছে নির্দেশ অনুসারে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। প্রশ্নের মান 1 করে 1 × 5 = 5। ক্রিয়াপদ কীভাবে গঠিত হয়? সাধিত ধাতু যুক্ত ধাতু বিভক্তি = ক্রিয়াপদ। সকলে সাদা খাতা খোলো আর একটি বৃত্ত আঁকো। সরল বাক্যে পরিবর্তন করো। সকলে সাদা খাতা খুলে একটি বৃত্ত আঁকো। তুমি এখন বসে পড়ো। নঙর্থক বাক্যে পরিবর্তন করো। তুমি এখন দাঁড়িও। অঙ্কটাকে তুচ্ছ করে আমরা সেই ভয়ের প্রতিশোধ নিতাম। অঙ্কটাকে আমরা তুচ্ছ করতাম এবং সেই ভয়ে প্রতিশোধ নিতাম। বারবার নতুন করে শিখতাম আর মুছে ফেলতাম। জটিল বাক্যে রূপান্তর করো। বারবার যা লিখতাম তা মুছে ফেলতাম।
ব্ল্যাকবোর্ডে সাদা খড়ির লেখা পুরানো অঙ্কগুলি, এই বাক্যাংশে কোন শব্দটি মৌলিক শব্দের উদাহরণ হতে হবে? সাদা। 10 দাগে রয়েছে নিচে যে কোনো একটি প্রশ্ন দাও। প্রশ্নের মান রয়েছে 5। বাংলার উৎসব একটি ভ্রমণের অভিজ্ঞতা। বিদ্যালয়ে পরিবেশ দিবস উদযাপন। আমাদের বিদ্যালয় তোমার জীবনের লক্ষ্য। এখানের 5টি প্রবন্ধ রচনাই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। পরে রয়েছে পত্র রচনা। তোমার গরমের ছুটির পরে স্কুল খোলার দিনটি মনে করে তুমি একটি দিনলিপি লেখো। 12 জুন 2017, তোমরা এখানে 2024 লিখবে। আজ ছিল 21 দিন গরমের ছুটির পর আমার স্কুল খোলার প্রথম দিন। স্কুলে গেলাম খুব আনন্দ নিয়ে। বন্ধুদের সঙ্গে কতদিন দেখা হয়নি। প্রথম ক্লাসে অঙ্কের স্যার এসে আমাকে বোর্ডে তুললেন। আমি সেই পাটিগণিতের অঙ্কটা কিছুটা করে আর পাচ্ছিলাম না। স্যার ধমকে গিয়ে বললেন, ছুটিতে বাড়িতে কি করছিলে? তোমার ডায়েরি পেলাম। হঠাৎ লোডশেডিং। বাইরে প্রচণ্ড গরম, যেন ক্লাসে এসে ঢুকে পড়ছে। স্যার গরমে হাঁপাতে হাঁপাতে বললেন, ছুটির আজ প্রথম দিন, তাই তোমার ডায়েরিতে লিখলাম না, যাও বসো। সঙ্গে সঙ্গে প্রথম ক্লাস শেষ হলো। দ্বিতীয় ক্লাসে সোমবাবু আসতে একটু দেরি করলেন। ইতিমধ্যে আমরা ছুটি কাটানোর গল্প জুড়ে দিলাম। স্যার ক্লাসে এসে ঢুকে বললেন, আজ দ্বিতীয় ঘন্টার পর তোমাদের ছুটি হয়ে যাবে। আমরা অবাক হয়ে সবাই একে অপরের মুখের দিকে তাকালাম। তিনি বললেন, প্রচণ্ড গরমের কারণেই ছুটি। হোম টাস্কের কয়েকটি খাতা দেখার পর ছুটি হয়ে গেল। আমরা কিছুক্ষণ গল্প করে বাড়ি ফিরলাম, তবে বন্ধুদের সঙ্গে একটু বেশি সময় কাটানোর সময় আর পেলাম না। 4th ক্লাসে সুপর্ণা ম্যাম ভূগোলের চার্ট প্রজেক্টের সাহায্যে দেখাবেন বলে খুব খুশি মনে স্কুলে এসেছিলাম, কিন্তু তাও হলো না। মোট কথা, গরমের ছুটির পর স্কুলের প্রথম দিনটা সেভাবে আনন্দের কাটেনি। ভালো করে দেখে নাও, এই রয়েছে টোটাল তোমাদের থার্ড সামেরি অর্থাৎ তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ষষ্ঠ শ্রেণীর বাংলার কোশ্চেন পেপার। ভালো তোমরা কোশ্চেন পেপারটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে দেখে ভুলবে না। আর আমার চ্যানেল নতুন হওয়া লাল কালার সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করে যখন নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয় স্বজন সবার মধ্যে কিন্তু অনেক অনেক শেয়ার করে যে এবছর ষষ্ঠ শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যেই ষষ্ঠ শ্রেণীর প্রতিটি বিষয়ের থার্ড সামেরি অর্থাৎ তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের অধ্যায়ভিত্তিক সাজেশন এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করি, এবং তার পাশাপাশি প্রতিটি বিষয়ের লাস্ট মিনিট সাজেশনে কিন্তু আপলোড করেছি উত্তর সহ। তোমরা যদি এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। একেবারে ভিডিও শেষে স্ক্রিনে তোমরা একটা প্লেলিস্ট দেখতে পারবে, তারপরে ক্লিক করলেই সমস্ত ভিডিওগুলো কিন্তু তোমরা পর দেখে নিতে পারবে। ভালো তোমরা কোশ্চেনটা দেখে নাও।